শেষ মুহূর্তে নারী টানে বাড়ি ফিরছে মানুষ, মহাসড়কে গাড়ির বাড়তি চাপ, তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান উপদেষ্টা চীন সফর, নতুন দিগন্তের সূচনা বলছেন বিশ্লেষকরা। বাড়বে বিনিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখবে অবদান। ময়মনসিংহের কাছারিঘাটে সেতুর অভাবে 2 লাখ মানুষের দুর্ভোগ, দ্রুত সেতু নির্মাণের দাবি চরাঞ্চলের বাসিন্দাদের। যদি ব্রিজ হয় তা আমি উপরে পারে খালি মরতে পারি, দিয়ে আমার জীবনটা সার্থক। একটা ব্রিজ হইলে জনগণের সুবিধা হইতো, সবারই সুবিধা হইতো। কুষ্টিয়া বৃদ্ধাশ্রমে নীরবে কাঁদছেন 30 জন মা, পরিবার নিয়ে কাটানো সোনালী অতীতের স্মৃতিচারণে কাটবে ঈদ উৎসব। এবং স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ মিয়ানমার, প্রাণহানি 1600 ছাড়িয়েছে বাংলাদেশ সহ একাধিক দেশের সহায়তা। দেশের শিরোনামগুলো সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। এবারে বিস্তারিত। নারী টানে ঢাকা ছাড়ছেন সব শ্রেণী পেশার মানুষ। বাস, লঞ্চ কিংবা ট্রেন যে যেভাবে পারছেন রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। এই যাত্রার ভোগান্তি কমাতে সরকার নানামুখী উদ্যোগ হাতে নিয়েছে। রেল, সড়ক কিংবা নৌপথে স্বস্তি ফিরেছে বহুলাংশে। যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। এই যাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে সর্বক্ষণিক কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রাজধানীর রেল স্টেশন সহ বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ঘর মুখো মানুষের উপচে পড়া ভিড়। রবিবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। নির্ধারিত সময় প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যাওয়ায় ভিড় থাকা সত্ত্বেও যাত্রীদের মধ্যে নেই তেমন উদ্বেগ। ভেতরে আসন না পেয়ে অনেকেই জায়গা করে নিয়েছেন ট্রেনের ছাদে। অন্যদিকে ভিড় রয়েছে রাজধানীর গাবতলী বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন, গাবতলী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ ঘাটে আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন, ফাহিম ইউসুফ এবং হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তারা। প্রথমে চলে যাব তারেকের কাছে। তারেক, সকালে ট্রেন যাত্রার খবর বিস্তারিত জানাবেন। অতসী এই মুহূর্তে আছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আপনি জানেন আগামীকাল ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে কিন্তু ঘরে ফিরছেন রাজধানীর বাসী, এবং আজকে মূলত ব্যবসায়ী এবং যারা বেসরকারি খাতে চাকরি করেন, একই সঙ্গে যারা যে শ্রমজীবী মানুষ আছে তারাই কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছেন। তো আমরা সকাল থেকে এখানে আছি। আমরা যেমনটা দেখেছি শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। একই সঙ্গে আগের ঈদগুলোতে যেভাবে যে পর্যায়ের ভিড় থাকে ঈদের ঠিক একদিন আগে, সেই পরিমাণ ভিড় কিন্তু এখানে নেই। যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন এবারের যে সার্বিক ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার ফলে কিন্তু তারাও সন্তুষ্টি জানিয়েছেন। যেমন বিনা টিকিটে তেমন মানুষ ট্রেন ভ্রমণ করতে পারছেন না। একই সঙ্গে আগে যে শিডিউল বিপর্যয় ঘন্টার পর ঘন্টা যাত্রীরা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে থাকা লাগতো ট্রেনের জন্য, সেই জায়গাটিও কিন্তু এবার সেভাবে লক্ষ্য করছি না। আমরা যদি কয়েকজনের সঙ্গে কথা বলি, আপনি কোথায় যাবেন? এবারে ট্রেন ব্যবস্থাপনায় কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আমি যাব দেওয়ানগঞ্জে শেষ মাথায়। একদম শেষ দিন কেন কেন তার আগে নয়? এখন আমি ফ্যাক্টরি ছুটি হয়েছে আপনার 29 তারিখে। আমি বললাম যে রিল্যাক্সে যাওয়ার জন্য একটু পরের দিন গেলে ভালো হয়, এই জন্য আজকে আসা। ঈদ স্পেশালে আমরা চলে যাবো দেওয়ানগঞ্জ। আমরা এর আগে অনেককে দেখেছি যে শেষ দিন কিন্তু অনেকে স্বস্তিতে যাওয়ার জন্যে টিকিট একদম শেষ দিন পেয়েছে, সেই টিকিটে কিন্তু তারা বাড়ি যাচ্ছে। আমরা অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন সার্বিক যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট, এবং অন্যান্য বছরের যেই ঈদ যাত্রা সেটার সাথে তুলনা করে কিন্তু তারা এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট জানিয়েছেন। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। গাবতলী থেকে সড়ক পথের যে ঈদ যাত্রা সেই বিষয়ে জানাবেন ফাহিম।
আমরা এখন রাজধানীর গাবতলীতে আছি। রাজধানীর গাবতলীতে সকাল থেকেই তেমন একটি ভিড় লক্ষ্য করছি না। এটি আসলে ঈদের যেই ঈদের আবহতে আসলে এটি তেমন একটি যায় না। আমি যদি এখন একটু দেখাতে চাই যে গাবতলীর যে অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে বাস টার্মিনালে বাসগুলো সব দাঁড়িয়ে আছে। এখানে বাসগুলো তেমন যাত্রী না পাওয়ায় ছাড়তে পারছে না, এবং যাত্রীদের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে এই ক্ষেত্রে যে তারা তেমন কোনো যানজটের শিকার হচ্ছে না, সম্মুখীন হচ্ছে না। এছাড়া ঈদের যেই উপচে পড়া ভিড় অনেকে টিকিট পেতে অসুবিধা, বেগ পান, সেই বেগ পেতেও কিন্তু তাদের হচ্ছে না। এছাড়া আমি যদি জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনী সে সকাল থেকে যে চিত্র দেখতে পেয়েছি গাবতলী বাস টার্মিনালের আশপাশে, আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর রয়েছে। এখানে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া যাত্রীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে জ্যাম যাত্রীরা যেটি জানিয়েছেন যে আসলে তেমন কোনো বেগ পেতে হচ্ছে না। এছাড়া বাস চালকদের মধ্যে এক ধরনের আক্ষেপের জায়গা ছিল যে তারা যাত্রী পাচ্ছেন না, কারণ যাত্রী না পাওয়ার পিছনে তারা দায়ী করছেন যে ঈদের লম্বা ছুটি হওয়ার কারণে শুক্রবারেই বেশিরভাগ যাত্রী তাদের গন্তব্যে কিন্তু চলে গিয়েছেন। এছাড়া আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে সচরাচর আমরা দেখতে পারি যে যানজটের যে চিত্র, সে যানজটের চিত্র বরাবরের মতোই থাকার কথা থাকলেও এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবার সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছি যে বাস টার্মিনালের যে অবস্থা সেটি যাত্রী শূন্য অনেকটা, এবং বাহিরের যে যানজটের থাকার কথা সেটিও দেখা যায় অনেক ক্ষেত্রে নেই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাস টার্মিনালগুলো রয়েছে, সেখানে বাস টার্মিনাল আশপাশে বাসগুলো বের হতে এবং ঢুকতে যে সময় লাগে তার কারণে একটি যানজট সৃষ্টি হচ্ছে। এবং দীর্ঘ 10 থেকে 12 দিনের ছুটি পাওয়ার কারণে মানুষ শুরুতে চলে যাওয়ার কারণে ঢাকা প্রায় জনশূন্য হয়ে যাওয়ার উপক্রম বর্তমানে। এছাড়া আরেকটি জিনিস আমি জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন তারা রাস্তায়, উত্তরাঞ্চলে যে রাস্তাগুলো রয়েছে সেখানে পেট্রোলিং চালাবেন, এবং যাতে বেশি ভাড়া না নিতে পারে এজন্য তারা সবসময় পর্যবেক্ষণে রাখবেন। এ পর্যায়ে আমরা চলে যাব রাজধানীর সদরঘাটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যাচ্ছি সেখানে। ফাহিম, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু এই মুহূর্তে আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে, যেখানে দক্ষিণবঙ্গের যেসব মানুষ ঘরমুখী তাদের কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং সকাল থেকে যে মানুষের চাপ সেটি কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। যদিও গত 3-4 দিনে কিন্তু যে সাধারণ মানুষের, ঘরমুখী মানুষের যে চাপ সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছিল, এবং গতকালকে রাতে কিন্তু সেই চাপ কিন্তু অনেক বেশি দেখা গিয়েছে। তারা ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে সকালেও দেখছি যে ব্যাপক পরিমাণ মানুষ কিন্তু ইতিমধ্যে লঞ্চ টার্মিনালে এসেছেন। তারা কিন্তু দক্ষিণবঙ্গের যেসব মানুষ তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা ছাড়া শুরু করেছেন, এবং এরই আমরা যেসব জায়গাগুলোতে আসছি সেগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে মানুষ যাচ্ছেন, এবং তারা কিন্তু দিনের বেলায় কিন্তু বরিশালগামী যেসব লঞ্চ সেগুলো কিন্তু সাধারণত ছাড়েন না, তবে আজকে কিন্তু ঈদ উপলক্ষে সেগুলো কিন্তু সকাল থেকে ছাড়ছে, এবং সেগুলো যথাযথ সময়ে কিন্তু আসলে লোক যখন পূর্ণ হচ্ছে তখনই কিন্তু ছেড়ে যাচ্ছে। তবে অন্যান্য সময়গুলোতে যেটি হয় যে সাধারণ মানুষ অভিযোগ করে থাকেন যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, সেই রকম কিন্তু অভিযোগ কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না, এবং সাধারণ মানুষ যাত্রী যারা তারা কিন্তু বলছেন যে অন্যান্য স্বাভাবিক সময়ের মতোই কিন্তু আজ ভাড়া নেওয়া হচ্ছে। যদিও এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা দেখানো হচ্ছে, এবং সাধারণ মানুষকে যাতে কোনো ধরনের ভোগান্তি করানো না হয় সেই ব্যাপারে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা দেখানো হয়েছে। এবং একই সাথে বিআরটিএ সহ অন্যান্য বিআইডব্লিউটিএ যেসব সরকারি যেসব দপ্তর রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন, এবং সাধারণ মানুষকে সতর্ক করছেন, এবং যারা লঞ্চ মালিক রয়েছে তাদেরকে সতর্ক করছেন যে কোনোভাবে যেন বাড়তি ভাড়া আদায় না করা হয় সেই ব্যাপারে কিন্তু তারপর সর্বোচ্চ সতর্ক করছেন। এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি ভাড়া এখানে আদায় করা হচ্ছে না, এবং সাধারণ মানুষ অনেকটা স্বস্তির সাথেই কিন্তু দক্ষিণবঙ্গের যেসব মানুষ ঢাকা ছাড়ছেন তারা কিন্তু
এই লঞ্চের মাধ্যমে যাতায়াত করছেন। আমরা সকাল খুব ভোরে যেটি দেখেছিলাম যে ঢাকার সদরঘাটে ঢোকার যেসব রাস্তা সেগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে মানুষ ভিড় করছিল এবং সেখানে তারা কিন্তু চাচ্ছিল যে যাবে, কিন্তু ঢোকার যেসব রাস্তা সেগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষের ভিড় ছিল, ফলে কিছুটা বেগ পেতে হয়েছে সাধারণ মানুষকে লঞ্চ টার্মিনালের ভিতরে ঢুকতে। যদিও ঢোকার পরে আসলে সাধারণ মানুষ যথাসময়ে লঞ্চ পাচ্ছেন এবং তারা কিন্তু অত বেশি আসলে এবারে ভোগান্তি হচ্ছে না। সাধারণ মানুষ যেটি অন্যান্য বছরগুলোতে হতো যে খুব বেশি মানুষ আসলে যখন সদরঘাট টার্মিনালে আসতো তখন কিন্তু তারা অনেকটাই কিন্তু আসলে বেশি ভাড়া আদায় করতো, যদিও আজকে সেরকম বেশি ভাড়া আদায় করার কোনো সংবাদ আমরা পাচ্ছি না এবং সাধারণ মানুষ অনেকটা স্বাভাবিকভাবে যাচ্ছে এবং কোনো ধরনের ভোগান্তি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। তবে আগামীকালকে যেহেতু ঈদ হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে এবং যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে এবং আগামীকালকে বাংলাদেশে ঈদ উদযাপন হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, ফলে ঘরমুখী মানুষের যে চাপ সেটি কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে এবং সন্ধ্যা নাগাদ হয়তো এই চাপ আরও বেশি বেড়ে যাবে বলে আমরা ধারণা করছি এবং সাধারণ মানুষ সেটি প্রত্যাশা করছেন এবং যারা এখানকে লঞ্চ ছাড়ে তারা কিন্তু অনেকটা আশা করছেন যে অন্যান্য স্বাভাবিক সময় কিন্তু খুব বেশি যাত্রী এই লঞ্চ টার্মিনালে থাকে না এবং ঈদ উপলক্ষে যে তাদের ব্যবসা সেটি কিন্তু অনেকটা পুষিয়ে যাবে বলে এখানকার লঞ্চ যারা মালিক রয়েছে তারা কিন্তু আশা করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, এই যাত্রাকে ঘিরে ঘরমুখী মানুষের খবর জানাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। টাঙ্গাইলে যমুনা সেতুর উপর দুর্ঘটনা, গাড়ি বিকল, অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যায় 14 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। শনিবার দিবাগত রাত 3টা থেকে যানজটের সৃষ্টি হয়। এদিকে মহাসড়কের রসুলপুর হতে যমুনা সেতু পূর্ব পর্যন্ত যানজট ও ধীরগতি রয়েছে। গাজীপুরে ঈদযাত্রা এবার নেই চিরচেনা যানজট। পরিবার স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। তবে বিভিন্ন স্থানে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। যানজট নিরসন ও ঘরমুখ যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শক, আবারও জানাবো ঈদের খবর। শেষ মুহূর্তে ঈদযাত্রার খবর জানাতে কুমিল্লা ও গাজীপুর টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির, নজরুল ইসলাম ও অভিজিৎ ঘোষ। শুরুতে চলে যাচ্ছি কুমিল্লাতে। সুমন, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, সার্বিক চিত্র কি জানাবেন? জি অতসী, আপনার সকাল সকাল শুভ সকাল জানাচ্ছি। তবে একটা জানা যায় যে মহাসড়ক আমরা দেখেছি সকাল থেকেই প্রত্যেকটা বাস স্ট্যান্ডে আসলে বাসের যে অবস্থা, আমি দেখেছি গরমকে মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে, এত স্বস্তির ঈদ যাত্রা হিসেবে তারা বলছেন। মহাসড়কে আমরা দেখেছি কোনো সমস্যা নেই এবং যাত্রীরা বলছেন যে এত সুন্দর ঈদ যাত্রা তারা করতে পারবে তারা চিন্তাও করেনি। গত 20-25 বছর 30 বছর এই ধরনের ঈদ যাত্রা তারা করেনি। তবে এখানকার যারা বাস মালিক সমিতি তারা বলছেন যে আজকে গতকাল থেকে বিকাল থেকে যাত্রী একটু কম পাচ্ছেন, তারপর যারা বাস নির্দিষ্ট সময় ছাড়ছেন। এবং সেদিক থেকে বলি মহাসড়কের কুমিল্লা যে অংশে ঢাকা চট্টগ্রামের দাউদকান্দি থেকে আসা চট্টগ্রামের আমানগন্ডা বাজার পর্যন্ত ছিল, আমজাদা বাজার পর্যন্ত কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি। এবং এখানে যারা পুলিশ, র্যাব, সেনাবাহিনী সকল যারা উচ্চতম কর্মকর্তা শুরু করে সকল রাত জায়গায় আসলে এই কুমিল্লা মহাসড়কে আমি দেখেছি কাজ করতে। এবং সেদিক থেকে বলি এখানে সেনাবাহিনী টাইম টু টাইম প্রত্যেকটা 26টা পয়েন্টে সেনাবাহিনী রয়েছে এবং আরেকটা জানা যায় র্যাবের যে টহল পুলিশ, হাইওয়ে পুলিশ এবং স্কোয়াড সদস্যরা এখানে একসাথে একযোগে স্বেচ্ছাসেবক কর্মীরা কাজ করছেন। প্রায় কুমিল্লা জেলা সড়ক এসে 700-র উপর অধিক। সবকিছু মিলে বলা চলে কুমিল্লা আসলে ঈদ যাত্রা স্বস্তির ঈদ যাত্রা। এবং সেই দিক থেকে বলি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমরা কোনো ধরনের এবার গত এক সপ্তাহ আমরা দেখিনি কোনো যানজটের সৃষ্টি হয়েছে এবং সেদিক থেকে বলা যায় এবার ঈদ যাত্রা স্বস্তির ঈদ যাত্রা। তবে যারা যাত্রী রয়েছে তারা বলছে এই ধরনের যাত্রা যাতে ঈদের ফিরতির সময় আসলে এই ধরনের যাত্রা দেখা যায়। এবং কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কে আসলে এই ছিল সর্বশেষ অবস্থা। আমি চলে যাচ্ছি নজরুলের গাজীপুর নজরুলের কাছে। নজরুল বিস্তারিত জানাবেন মহাসড়ক নিয়ে।
ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু আজকে শেষ দিন, অর্থাৎ আগামীকালকে ঈদ। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পিছনে, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সবগুলো রুটেই কিন্তু স্ট্যান্ড কেন্দ্রিক অর্থাৎ যানজট সৃষ্টি হয়েছে। এখানে আপনারা জানেন যে সিগন্যাল জ্যাম ছাড়া কোথাও আমরা কিন্তু দীর্ঘ কোনো যানজটের সংবাদ পাইনি। সবগুলো কিন্তু জায়গায়, যে জায়গায় স্ট্যান্ড রয়েছে সেগুলো, এবং শেষ মুহূর্তের সাধারণ মানুষ এবং ঘরমুখো ঈদের যে মানুষ রয়েছেন তারা কিন্তু টাকে বাসে করে, অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা নারীর টানে বাড়ি ফিরছেন। এবং আপনারা দেখতে পেয়েছি যে খোলা টাকের নিচেও কিন্তু তারা মোটর বাইকে, ব্যাটারি চালিত ইজি বাইক এবং সব কিছুতেই কিন্তু তারা বাড়ি যাচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে পুলিশ প্রশাসন এবং সব কিছু এখন পর্যন্ত কিন্তু মাঠে রয়েছেন। তারা কিন্তু মাঠে থেকে ঈদে ঘরমুখো মানুষকে কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য তারা রয়েছেন। এবং আপনি জানেন যে কালকে সারা রাত্রই কিন্তু মানুষ গিয়েছে এবং আজকেও কিন্তু ভোর থেকে কিন্তু মানুষ যাচ্ছে। এবং মানে পুলিশ প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, ওনারা যেটা জানিয়েছেন যে দুপুরের মধ্যেই অর্থাৎ স্ট্যান্ডগুলো তো যানজট আর থাকবে না এবং স্বাভাবিক হয়ে যাবে সবকিছু। আপনি জানেন এখন টিকিট কাউন্টারগুলোতে কিন্তু মূলত জটলা বেঁধে রয়েছে। এছাড়া কিন্তু ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু দূরপাল্লার যে যানবাহনগুলো চলছে সেগুলো কিন্তু স্বস্তিতেই যাচ্ছে। অর্থাৎ কয়েকবারের চেয়ে এবার কিন্তু ঈদযাত্রা মানুষের নির্বিঘ্ন হচ্ছে এবং মানে খুব স্বাচ্ছন্দ্যেই সাধারণ মানুষ যাচ্ছেন, কোথাও কোনো কিন্তু যানজটে পড়তে হচ্ছে না। তা ওনারা কিন্তু সুন্দরভাবেই গন্তব্যে পৌঁছতে পারছেন। এবং এছাড়া কিন্তু আমরা চন্দ্রা এলাকায় খবর নিয়েছি, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ফাঁকা হয়ে আসছে, গাড়ি ধীর গতিতে চলতেছে। সেটা হলো যে এখানে কিন্তু সিগন্যালের কারণে অর্থাৎ গাড়ি ধীর গতিতে চলছে। এছাড়া কিন্তু সব জায়গায় যানবাহন চলাচল স্বাভাবিক গতিতেই চলছে, অর্থাৎ এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না রাস্তায়। এরকমটাই কিন্তু আমরা খবর নিয়েছি। অর্থাৎ টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা এবং আপনার চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা পর্যন্ত কিন্তু শুধু খালি কাউন্টার এলাকাগুলো, অর্থাৎ বাস যেখানে দাঁড়ায় সেই জায়গাগুলোতে ধীরগতি গাড়ি রয়েছে। এছাড়া কিন্তু সব জায়গায় আমরা সংবাদ নিয়েছি যে সব জায়গায় কিন্তু স্বাভাবিক রয়েছে। তো সব কিছু মিলে কিন্তু শেষ মুহূর্তের ঈদযাত্রা সাধারণ মানুষ নারীর টানে বাড়ি যাচ্ছেন এবং তাদের কিন্তু নিরাপত্তা দিচ্ছেন। তো এই ছিল গাজীপুর থেকে। আমরা চলে যাব আমাদের সহকর্মী সর্বশেষ রাস্তার খবরাখবর থেকে যুক্ত হচ্ছেন টাঙ্গাইল থেকে অভিজিৎ রায়। অভিজিৎ। জি নজরুল, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এই মুহূর্তে স্বস্তির খবর দিতে পারছি না। কারণ হচ্ছে গতকাল রাত থেকে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়েছে এবং রাত 3টা থেকে এই যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে ঢাকা থেকে তারা এই যে যাচ্ছেন বাড়িতে পরিবেশ ঈদ করতে, তবে এই শেষ দিনে এসে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে এই যানজটের কবলে পড়ে। এবং তারা বলছেন যে চন্দ্রার পর থেকে তারা যানজটে পড়েছে এবং পাশাপাশি টাঙ্গাইলে এসে তারাও এই যানজটে পড়েছেন। এবং রাত থেকে এই টাঙ্গাইলের রসুলপুর থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত যে 14 কিলোমিটার সড়ক, সেই 14 কিলোমিটার সড়ক কিন্তু থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে এই যানজটের সংখ্যা কমেছে। এর কারণ হচ্ছে এই সেতুতে 4 লেন করা হয়েছে। ঢাকাগামী যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো আটকে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের পশ্চিম অংশ থেকে, যে কারণে এই সেতুর উপরে 4 লেন করা হয়েছে এবং এই ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে পরিবহনগুলো সেগুলো 4 লেন সুবিধা পাচ্ছে সেতুর উপরে, যে কারণে এই টাঙ্গাইলের অংশে যানজট কমে আসছে। এবং পুলিশ বলছে যে কিছু সময়ের মধ্যে হয়তো বেলা বাড়ার সাথে সাথে এই যানজট আরও নিরসন হবে এবং এই নিরসন হওয়ার পরে এই সড়কটি স্বাভাবিক অবস্থায় ফিরত আসবে। তবে চালকরা বলছেন যে এই মহাসড়কটিতে যে যানবাহনের চাপ এবং পাশাপাশি এই যে যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছেন তাদের অবহেলাকে দায়ী করছেন চালকরা। এবং এই যাত্রীরা বলছেন যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ধরনের ব্যবস্থা তারা দেখেনি, যে কারণে যানজটের কবলে পড়ে তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি যেহেতু সিরাজগঞ্জের পশ্চিম অংশে এই ঢাকাগামী পরিবহনগুলো আটকে দেওয়া হয়েছে সেই রাত থেকে,
সেই পরিবহনগুলো যখন আবার এই ঢাকার দিকে রওনা হবে তখনও হয়তো একটি যানজটের সৃষ্টি হতে পারে এমনটি মনে করছেন সংশ্লিষ্ট। এবং এই যে ঢাকাগামীর যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো যখন ছেড়ে দেওয়া হবে সেই পরিবহনগুলো একটি বিকল্প সড়ক দিয়ে প্রবেশ করানো হবে, সেটি হচ্ছে ভুয়াপুর এলেঙ্গা সড়ক যে রয়েছে সেটি দিয়ে প্রবেশ করিয়ে ঢাকার দিকে পাঠিয়ে দেওয়া হবে। যে কারণে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটিতে যে এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত 13 কিলোমিটার সড়ক, সেই 13 কিলোমিটার সড়কে তারা যানজট লাগবে না এমনটা প্রত্যাশা করছেন প্রশাসন। এবং এই সেতুর উপরে কয়েকটি ট্রাক এবং পরিবহন বিকল হওয়ার কারণে এই রাত থেকে যানজটের সৃষ্টি হয়েছে বলে বলছেন পুলিশ। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে সর্বশেষ। আর আপডেট জানাতে আপনার সাথে আমরা আবার জানাবো সর্বশেষ। অতসী, ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, ঈদ যাত্রাকে ঘিরে ঢাকা মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা ঈদ যাত্রার খবর জানাচ্ছি। আবারও চলে যাব সায়দাবাদের। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মুন্না, সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। জানেন যে ঈদ কিন্তু আজকে রাতে চাঁদ উঠলেই কিন্তু আগামীকাল ঈদ এবং ঈদের শেষ মুহূর্তে অর্থাৎ আগের দিন কিন্তু আজকে, এবং সেই ঈদ যাত্রায় বাড়ি যাওয়ার জন্যই কিন্তু আসলে ঢাকা থেকে মানুষের যাওয়ার যে চাপটা সেটি কিন্তু একই চাপ দেখা যাচ্ছে সায়দাবাদে। এবং এখানে আমরা দেখেছি সকাল থেকে এসে যে যাত্রী কিন্তু বেশ রয়েছে, যদিও 9 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে সরকারিভাবে, তারপরেও কিন্তু আজকে এখানে আমরা দেখছি যে যাত্রী সংখ্যা বেশ বেশি এবং যানজটের কিন্তু একটি বৃহৎ সৃষ্টি হয়েছে এই সায়দাবাদ এলাকাতে। যদিও এর বাইরে এলাকাতে কিন্তু অবশ্য যানজট নেই, কিন্তু এই এলাকাতে কিন্তু গাড়ি নড়ছে না, অর্থাৎ সিগন্যালের মতো করে গাড়ি দাঁড়িয়ে আছে। এবং এই মুহূর্তে এখানকার যারা রয়েছে যাত্রীরা, তারা কিন্তু বেশ ঘন্টা খানিকের বেশি সময় তারা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ সায়দাবাদ কাউন্টারে টার্মিনালে। এবং আমি আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেক মানুষ কিন্তু আসলে নারীর টানে বাড়ি ফিরতে যাচ্ছেন এবং সেই ফেরার জন্য তাদের কিন্তু সেই সকাল থেকে চলে এসেছেন এবং যে যার মতো করে ব্যাগ পোটলা নিয়ে সব কিছু নিয়েই আসলে বাড়ি যাচ্ছেন ঈদ করার জন্য। এবং আপনি জানেন যে আজকে যদি চাঁদ ওঠে, আগামীকাল কিন্তু পবিত্র ঈদ উল ফিতর, অর্থাৎ ঈদের আগের দিনই কিন্তু শেষ দিন। যদিও এবার কিন্তু আপনার বৃহস্পতিবার অফিস হয়ে কিন্তু আসলে সরকারি ছুটি শুরু হয়েছে এবং সেখানে কিন্তু টানা 9 দিনে একটা ছুটি কিন্তু চলছে। সেই হিসাবে কিন্তু অন্যবারের তুলনায় এবার কিন্তু ঈদযাত্রায় চাপ অনেকটা কম। তারপরেও আমরা এই সায়দাবাদ এলাকায় দেখছি যে এখানে অনেকে কিন্তু আসলে অপেক্ষা করছেন গাড়ির জন্য এবং গাড়িতে বসে আছেন, এবং গাড়িতে বসে থাকলেও তারা কিন্তু আসলে যেতে পারছেন না, কারণ যানজট কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। সেই যানজটের কারণে তারা কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা এখানে বসে রয়েছেন। এবং আমরা এখানে দেখছি যে দুই পাশেই, যদি আপনাকে বলি যে মুগদা এলাকা থেকে শুরু করে সায়দাবাদ এই যাত্রাবাড়ি এলাকাতে কিন্তু আসলে পুরোটাই কিন্তু যানজটের বেশ নাকাল অবস্থা। এবং এখানকার কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু চেষ্টা করছেন, কিন্তু তারপরেও তারা কিন্তু আসলে এই যানজট তারা কিন্তু দূর করতে পারছেন না এবং গাড়ি কিন্তু এখানে নড়ছে না, অর্থাৎ এই যে যাত্রীরা তারা কিন্তু খুব কষ্ট করে কিন্তু বসে আছেন। এবং আমরা দেখছি যে এখানে প্রত্যেক যাত্রী কিন্তু আসলে বেশ কষ্ট নিয়ে তারা কিন্তু বসে আছেন এবং তারা অপেক্ষা করছেন বাড়ি যাওয়ার জন্য। সেই কষ্ট করে অপেক্ষা করে তারা কিন্তু বাড়ি যাবেন এবং বাড়ি যেয়ে কিন্তু ঈদ করবেন, সেই আনন্দের জন্য তারা কিন্তু কষ্ট করছেন। আমরা যদি এখানে দেখানোর চেষ্টা করি, বিভিন্ন বাসের যে জানালা রয়েছে সেখানে কিন্তু যাত্রীরা কিন্তু উকি দিচ্ছেন দীর্ঘ সময় অপেক্ষা করার পর। তারা আসলে কিন্তু ক্লান্ত অপেক্ষা করতে করতে, এবং তারা আসলে এখনও এই সায়দাবাদ থেকে কিন্তু যেতে পারছেন না যানজটের কারণে। যদিও আমরা কিন্তু ঘন্টাখানিকের মধ্যে খুব একটা গাড়ি কিন্তু যাতায়াত করতে দেখিনি। আপনি কোথায় যাবেন? আমরা কুমিল্লা। টিকিট কেটেছেন? না, কাটেনি। যাচ্ছেন নাকি? গাড়ি পাওয়া যাচ্ছে? গাড়ি পাওয়া যাচ্ছে না, বলতে পারি না। গাড়ি কি কম? হ্যাঁ, গাড়ি আছে, কোনো জামে আছে গ্রামে। এখানে একজন যাত্রী যাবেন কুমিল্লা, তিনি কিন্তু বলছেন গাড়ি পাচ্ছেন না, গাড়ি চাপ রয়েছে, অর্থাৎ যানজটের কারণে কিন্তু গাড়ি চাপ রয়েছে। তার এমনি অন্য সব দিক থেকে কিন্তু যাত্রা অনেকটা সহনীয়, কিন্তু এই সায়দাবাদ যাত্রাবাড়ি মুগদা এলাকায় কিন্তু যানজটের কারণে কিন্তু আসলে এখন স্থবির হয়ে পড়েছে যাত্রীরা, তারা কিন্তু বাস অপেক্ষা করছেন সেই বাড়ি ফেরার জন্য। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে সমস্যা অবস্থা সায়দাবাদ থেকে। অতসী। মুন্না, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার খবর জানছিলাম আমরা। সায়দাবাদ বাস টার্মিনালে ছিলেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। ঈদকে ঘিরে অপরাধীদের অপতৎপরতা রোধে রাজধানী সহ সারা দেশে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে র্যাব, জানিয়েছেন র্যাব মহাপরিচালক AK শহীদুর রহমান। ইতিমধ্যে র্যাব চেকপোস্টে থেকে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসী ও মাদক চোর কারবারিকে আটক করা হয়েছে বলে জানান তিনি। দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে এমন টহল কার্যক্রম চলমান থাকবে বলে জানান র্যাব মহাপরিচালক।
বিস্তারিত এলাই নাহিদের প্রতিবেদনে। রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে র্যাব 11 এর তল্লাশি কার্যক্রম। শনিবার রাতে রাজধানীর মাতুয়াইল এলাকায় র্যাবের চেকপোস্ট পরিদর্শন করতে আসেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। এ সময় তিনি বিভিন্ন দূরপাল্লার যানবাহন পরিদর্শন করেন। হাইওয়েতে যাত্রী নিরাপত্তা সহ ঈদের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এমন কার্যক্রমে সন্তোষ জানান যাত্রীরা। সরকারের কাছে কৃতজ্ঞ যে আমরা মাঝখান থেকে মনে হয়েছিল যে আইন শৃঙ্খলা দেশে না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে ইনশাআল্লাহ আগের চেয়ে তো অনেক ভালো। পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব যারা আছে রাস্তায়, তো এটা খুবই ভালো লাগছে, সন্তোষজনক। দেশের সকল জেলা উপজেলা পর্যায়ে এমন টহল কার্যক্রম চলমান থাকবে বলে জানান র্যাব মহাপরিচালক। ঈদে রাজধানীর ফাঁকা বাসা বাড়িতে যেন চুরি ডাকাতি না হয় সেদিকে বিশেষ নজরদারি থাকবে বলে জানান তিনি। ঈদের সময় যারা বাড়িঘর ফাঁকা রেখে দেশের বাড়িতে চলে যাবেন, তাদের এই বাড়িঘরে ফাঁকা রাখা বাড়িঘরে যাতে চুরি টুরি না হয় সেদিকেও আমরা সজাগ দৃষ্টি রাখব। আমরা সর্বোপরি মানুষের নিরাপত্তা, তাদের নিজের ব্যক্তির যানবাহনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা যাতে বজায় রাখে এই পবিত্র ঈদে, সেজন্য আমরা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছি। এবং ঈদের পরে যখন ঘরমুখো মানুষ বাড়িতে ফিরবেন, তাদের নিরাপত্তার জন্য একই রকম ব্যবস্থা থাকবে। এছাড়াও ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে যেন আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্যও তৎপর থাকবে র্যাব, জানান র্যাব মহাপরিচালক। নিরাপত্তার জন্য একই রকম ব্যবস্থা থাকবে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর আগামী নির্বাচিত সরকারের জন্য নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তার মতে বিনিয়োগ বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সফরে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি ঘটবে না বলেই মনে করেন বিশেষজ্ঞ। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর করলেন চীনে। বহুল আলোচিত সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়। চীন সফরে সে দেশের সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে মিলেছে আশ্বাস। দেশটির প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। সেই সঙ্গে বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও 2 বছর বাড়িয়ে 2028 সাল পর্যন্ত বহালে ঘোষণা দিয়েছে চীন। তাই প্রধান উপদেষ্টার চীন সফরকে পারস্পরিক সহযোগিতার অনন্য নজির বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। প্রতিটি সফরের একটা নির্দিষ্ট থাকে, এটাও মনে রাখতে হবে যে চিফ অ্যাডভাইজার যিনি গেছেন উনি চিফ অ্যাডভাইজার, প্রধানমন্ত্রী না, এটা খেয়াল রাখতে হবে, তাই না? সরকার প্রধানও বলা হচ্ছে না, বলা হচ্ছে চিফ অ্যাডভাইজারের মধ্যে চিফ। সেখানে স্বাভাবিকভাবে যেই জিনিসটা অন্য দেশগুলো এখনও দেখছে সেটা হলো এটা ইন্টারিম একটা সরকার। তার মানে হচ্ছে যে আজকে না হয় কালকে না হয় পরশু নির্বাচন হবেই, না হওয়ার কোনো কারণ নেই। এবং যেহেতু ইন্টারিম সরকার নিজেও বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তো ডিসেম্বর থেকে জুন তো আর বেশি দিন বাকিও নেই, তাই না? তো এই সময় এইরকম একটা কাঠামোতে বড় কিছু হওয়ার কথা না। তারা বলছেন ডক্টর ইউনূসের সফরের সুবিধা পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকার ভোগ করবে। ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক স্বাভাবিক থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। ফেভারেবল কি বলা হয় ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট তারা চাচ্ছে। ওটা পরিষ্কার যে একটা নির্বাচিত সরকার যখন হবে তখন এই যে প্রতিশ্রুতি যেগুলো হলো, কাজ যে এগিয়ে নেওয়া হলো, এটা তখন বাস্তবায়িত করা যাবে। যার জন্য বড় আকারে একটা স্টেপ ফরওয়ার্ড এখন যেই সরকারই আসুক না কেন আমি মনে করি তার জন্য সুবিধা হবে এই যেই আলোচনা হলো এবং যেই MOU সই হলো সেটাকে সামনে নিয়ে যাওয়া। প্রধান উপদেষ্টা সফরে চীনের বাজারে আম রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। এছাড়া তিস্তা প্রকল্প, নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সুনামগঞ্জের বৌলাই নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকাডুবিতে নারী ও শিশুসহ মারা গেছেন 5 জন। শনিবার রাত 9:30টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহিলি ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দের মধ্যবর্তী বৌলাই নদীতে নৌকাডুবিতে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় জেলার মধ্যনগর উপজেলা থেকে ইঞ্জিন চালিত নৌকাটিতে ৭০ জন যাত্রী এবং মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসার পথে বৌলা নদীতে নৌকাটি ডুবেছে। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও ৫ জন যাত্রী নিহত এবং ১ জন আহতের খবর পাওয়া গেছে। নিহতরা সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা যায়। জামালগঞ্জের দিকে নদী পার হয়ে আসার পথে বৌলাই নদীতে একটি নৌকা ডুবিতে ৬০-৭০ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত যাত্রী এবং ওজনের কারণে নৌকাটি ডুবে যায়। বগুড়ায় বিষাক্ত মদ পানে ৩ যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ১ যুবকের মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন আরও ১ জন। নিহতরা আহত ১ জন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যারা বগুড়া শহরের ঠনঠনিয়া বটতলা এলাকার বাসিন্দা বলে জানায় স্থানীয়রা। পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এখানে একজন বিষাক্ত মদ পান করে একজন অসুস্থ হয়ে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কিছুটা স্টেবল আছে। তার সাথে ওনার আরেকটা অসুখ আছে, ওটাকে বলে সিওপিডি, তার চিকিৎসাও চলছে। এমনি ওভারঅল কন্ডিশন এখানে পালস, ব্লাড প্রেশার মোটামুটি ভালোই আছে। রাজধানীর মহাখালীর ব্যারন্সবারে অভিযান চালিয়ে অনুমোদনহীন বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালীর গ্রিনফ্রেড পয়েন্ট ভবনের ৪র্থ তলায় অবস্থিত ব্যারন্সবারে র্যাব একের একটি টিমে অভিযান পরিচালনা করে। এ সময় বার থেকে কয়েকশো বোতল অনুমোদনহীন বিদেশি মদ জব্দ করা হয়। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত সংবাদ জানানো হবে বলে জানায় র্যাব। দেশীয় ফলের মধ্যে অন্যতম জনপ্রিয় ফল কলা। সহজলভ্য, পুষ্টিগুণ সমৃদ্ধ, সুস্বাদু হওয়ায় খাদ্য তালিকায় সবার কাছে ফল সমান জনপ্রিয়। তবে বাজার থেকে কিনে পুষ্টিগুণে ভরা ভেবে যে কলা আমরা খাচ্ছি তা কি আসলেই স্বাস্থ্যসম্মত? জানেন কি কিভাবে কি দিয়ে বড় ও পুষ্ট করা হয় এই কলা, আর কিভাবেই বা তা পাকানো হয়? নাহিদ হাসান তিতাসের প্রতিবেদন। এভাবেই কুষ্টিয়ার কলা বাগানগুলোতে গাছে থাকা অবস্থায় অপুষ্ট কলাকে বড় ও পুষ্ট করতে ছিটানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ। বীজ দিচ্ছে এই কারণে কলা এটি পুষ্ট হবে, মোটা হবে, কলা পাকালে কালার আসবে। বাগান থেকে সেই কলা আড়তে আসার পর পাকানোর জন্য আরেক ধাপে মেশানো হচ্ছে বিষাক্ত কার্বাইড জাতীয় রাসায়নিক পদার্থ। এগুলো একটা কলা পাকানি মেডিসিন। এটা দিলে পরে 24 ঘন্টায় কলায় কালার আসে, 48 ঘন্টায় কলাটা বিক্রি করা যায়, নাহলে এই কলা বেচতে অনেক দেরি হয়ে যায়। এভাবেই কয়েক ধাপে কলাকে পরিণত করা হচ্ছে ক্ষতিকর পণ্যে, যা ছড়িয়ে দেওয়া হচ্ছে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে। কতিপয় অসাধু ব্যবসায়ীর কারণে পুষ্টি সমৃদ্ধ এই কলা ভোক্তাদের হাতে পৌঁছাচ্ছে বিষ হিসেবে। না জেনে না বুঝে এই কলা খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ ভোক্তারা। এখন এটা যদি হচ্ছে আপনার কেমিক্যাল মিশা, এটা তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটা আপনার যারা হচ্ছে প্রশাসনের আছে, এরা যদি নজর দেয় অবশ্যই এটা বন্ধ হয়ে যাবে। না জেনে বুঝে কিনে খায়, এটা কিন্তু ঠিক না, এটা যাচাই করা দরকার। আসলে এটা নিয়ন্ত্রণ সংস্থার উচিত যেগুলো কন্ট্রোল করা। আমরা ভোক্তা পর্যায়ে এটা জেনেও কিছু করতে পারবো না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত এ কলা খেলে হতে পারে ক্যান্সার সহ নানা জটিল রোগ। তাই এমন খাদ্য গ্রহণের আগে সচেতন হওয়ার পরামর্শ তাদের। তারা বলে যে এটা ইয়ের জন্য প্রক্রিয়াজাত করানোর জন্য দিচ্ছে, আসলে এগুলো প্রত্যেকটারই পয়জনাস ইফেক্ট আছে, এবং এটার কোনো বিএসটিআর অনুমোদন নাই। আর খাদ্যে ক্ষতিকর পদার্থ মিশ্রণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের। কোথাও যদি কোনো অনুমোদিত অবৈধ বা অনুমোদিত উপাদান দিয়ে কোনো খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়া বিপণন হয়, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। না জেনে না বুঝে এমন ক্ষতিকর পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণ করে প্রতি বছর নানা রোগে আক্রান্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। তাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।